শীতের সকাল, কুয়াশা ভেদ করে সূর্য মামা উঁকি দিচ্ছে আকাশে। চিত্রা রেডি হয়ে বসে আছে সোফায়। আজ তার অ্যাডমিশন পরীক্ষা। ফাঁসে রাফি চিত্রার নার্ভাসনেস দেখে বলে, এত টেনশন করো না, সব তো পড়েই নিয়েছো, কমন পড়বে, চান্সও পেয়ে যাবে। চিত্রা শরীরের জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে বলে, যদি একবার কমন না পড়ে, খুব ভয় করছে ভাইয়া। প্যারা নিও না, ওঠো, সময় হচ্ছে তো পরীক্ষার। চিত্রা হাত ঘড়িটায় সময় দেখে নিল। সত্যি সময় হয়ে এসেছে। চয়নিকা বেগম মেয়ের কপালে চুমু খেলো। অল দ্য বেস্ট, ভালো মতো এক্সাম দিবে, তাড়াহুড়ো করবে না। চিত্রা চয়নিকা বেগমকে জড়িয়ে ধরল। রিয়া রিমিকে কোলে নিয়ে চিত্রার দিকে এগিয়ে এসে বলে, সাবধানে যাবে, বুঝে শুনে সব লিখবে। চিত্রা চয়নিকা বেগমকে ছেড়ে রিয়ার কোল থেকে রিমিকে কোলে নেয়। রিমির গালে চুমু খেয়ে বলে, এই যে মাম্মাম, দোয়া করো তো তোমার এই ফুফির জন্য, সে যেন কারো মুখে জামা ঘষে চান্স পেয়ে যায়। রিমি চিত্রাকে নরম দু হাতে দিয়ে জড়িয়ে ধরে কাঁধে মাথায় এলিয়ে দেয়। চিত্রা নিঃশব্দে হেসে রিমিকে রিয়ার কোলে দিয়ে রাফির সাথে বেরিয়ে পড়ে। রাফি গাড়িতে উঠতে রাফির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাফির পকেট থেকে ফোনটা বের করে দেখে তুষার ফোন দিয়েছে। রাফি ফোনটা রিসিভ করতে উপাস থেকে তুষার বলে ওঠে, বের হয়ে গিয়েছিস তোরা? রাফি সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, হ্যাঁ, গাড়িতে উঠলাম কেবল। তোর পাশে চিত্রা আছে? রাফি গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, হ্যাঁ আছে। ও আচ্ছা, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, দেখে শুনে আয়। রাফি তুষারও কথা শুনে ব্রু কুচকে বলে, কি তুমি যাবের সামনে দাঁড়িয়ে আছো ব্রো? তুষার বিরক্ত হলো রাফির কথায়। সে তো বললোই সে দাঁড়িয়ে আছে, তারপরও কেন জিজ্ঞেস করছে? তুষার আর কিছু বলল না, ফোনটা কেটে দিল। তিশা ভাইয়ের বিরক্ত মাখা মুখ দেখে বলল, কিছু হয়েছে নাকি ভাইয়া? তিশার দিকে এক ফলক তাকিয়ে বলে, না কিছু হয়নি। কিছু খাবি? না, খাবো না কিছু। চিত্রা আসতে কতক্ষণ লাগবে? মিনিট 20 লাগতে পারে। চিত্রা রাফির দিকে তাকিয়ে বলে, কে ফোন দিছিল? তুষার ব্রো। চিত্রা জানে ওটা তুষারের ফোন, তবুও না জানার ভান করে জিজ্ঞাসা করেছে, তা কি বলল? জাবের সামনে দাঁড়িয়ে আছে, অফিস নেই ওনার? সেটা তো জানি না। চিত্রা চুপ রইল। গতকাল রাতে ফোন দিয়েছিল তুষার। বেশ খানিকটা সময় নিয়ে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে। তুষার মেন্টালি সাপোর্ট দিয়েছে, বারবার বলে দিয়েছে রাত জেগে না পড়তে, বেশি পড়লেও মানা করেছে। চিত্রার বিশ্বাস করতে কষ্ট হয় এই সেই গম্ভীর মুখ তুষার, যে কিনা আগে বেশি মানুষের সাথে কথা বলতো না, কথা বললেও মেপে মেপে হাঁ হুঁ বলে সরে যেত। সেই ছেলে টানা 3 দিন এরও কাছে ফোন দিয়ে তার খোঁজ খবর নিয়েছে। চিত্রা তপ্ত শ্বাস পেল। পাশ ফিরে তাকাতেই দেখলো জাবির সামনে চলে এসেছে। রাফি ইশারায় চিত্রাকে গাড়ি থেকে নামতে বলল। চিত্রা গাড়ি থেকে নামতে রাফি গাড়িটা সাইডে পার্ক করে জাবির সামনে থাকা ওভারব্রিজের দিকে চোখ যেতেই চিত্রা দেখে তুষার আর তিশা তার দিকে এগিয়ে আসছে। কিরে, প্রিপারেশন কেমন? তিশার কথা শুনে চিত্রা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোটামুটি। এর মধ্যে রাফি এসে চিত্রার পাশে দাঁড়ায়। তৃষা দেখেও না দেখার ভান করে। তুষার চিত্রার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলো ভেতরে যাওয়া যাক। রাফি আর তিশা আগে আগে হাঁটছে, আর পেছনে তুষার চিত্রা হাঁটতে হাঁটতে বলে, শুধু শুধু এত দূর থেকে কেন আসলেন? তুষার সামনের দিকে তাকিয়ে বলে, কেন এসেছি জানো না, নাকি জানার ভান ধরে আছো? চিত্রা তপ্ত শ্বাস ফেলল। রাফি তিশার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। সেদিনের পর থেকে মেয়েটা তার সাথে একটু কথা বলেনি। একটু না হয় হেসে কথাই বলেছিল অদরার সাথে, তার জন্য এরকম কথা বলা বন্ধ করবে? রাফি মুখটা গম্ভীর করে বলে, এই মেয়ে, এত অ্যাটিটিউড কেন তোমার? তিশা শুনেও না শোনার ভান ধরল। রাফি আশেপাশে তাকিয়ে তিশার হাত নিজের হাতে মুঠোই নেই। তিশা ছাড়াতে নিলে রাফি রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, হাত ছাড়ানোর চেষ্টা করলে ঠাটিয়ে গাল লাল করে দিব। তিশা চুপচাপ আর হাঁটতে লাগলো। রাফি তিশার নীরবতা দেখে ফের বলে উঠল, সরি তৃষা। তৃষা ঘাট ঘুরিয়ে রাফির দিকে তাকালো। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, সরি ফর হোয়াট? রাফি দাঁতে দাঁত চেপে বলে, সরি কিসের জন্য বলেছি জানো না? তৃষা সরাসরি জবাব, না জানি না। অদরা সত্যি আব্বুর বান্ধবী, আমি তাকে আন্টি বলে ডাকবো, ট্রাস্ট মি। তৃষার হাসি পেল, কিন্তু প্রকাশ করলো না। গা ছাড়া ভাব নিয়ে বলল, আশ্চর্য, এত সুন্দর রমণীকে আন্টি কেন ডাকবেন? সে তো আপনার। রাফি তৃষাকে আর বলার সুযোগ না দিয়েই বলে, সে তো আমার আন্টি।
তাকে প্রথম থেকে আন্টি ডাকবেন তো? রাফি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, সে আন্টি ডাকবে। সেদিন চিত্রাদের বাড়িতে রাফি তৃষাকে জেলাস ফিল করানোর জন্য এমন নাটক করলো যে বেচারা নিজেই ফেসে গিয়েছিল। সেদিন খাওয়া শেষে যখন চিত্রা তৃষা সোফায় বসেছিল, রাফি গিয়ে ঠিক অদরা কিছুটা দূরত্বে নিয়ে বসেছিল। তৃষা আর চোখে দেখেছিল। অদরা ফোনে সময় দেখে রাফির দিকে তাকিয়ে বলেছিল, মিস্টার রাফি, এখন আমি যেতে হবে। রাফি আর চোখে একবার তৃষার পানে তাকিয়ে অদরাকে উদ্দেশ্য করে বলে, চলুন তাহলে এগিয়ে দিয়ে আসি। না, তা দরকার হবে না, আমি যেতে পারবো। রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আরে সেটা বললে হয় নাকি? আপনি আমাদের গেস্ট, আপনাকে এগিয়ে দিয়ে আসতেই পারি, চলুন। অতরা গম্ভীর মুখে নিজের হ্যান্ডব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। রাফি অদরার পেছনে যেতে নিলে তৃষা পেছন থেকে রাফিকে শুনিয়ে বলে, আজকাল মানুষ যে সে মানবতা দেখাতে চায়। রাফি শুনলো, তবুও না শোনার ভান করে চলে গেল। তৃষা রেগে উঠল, চিত্রার দিকে তাকিয়ে বলল, দেখলি মেয়েটা না করলো, তবুও রাফি ভাই চলে গেল। চিত্রায় সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, মনে হয় ভাইয়ার পছন্দ হয়েছে ওই আপুকে। ব্যাস, এই একটা কথাই ছিল তৃষার মনে বিষ ঢোকানোর জন্য যথেষ্ট। তৃষা পারছিল না সেখানেই চোখের জলগুলো ছেড়ে দিতে। রাফি অদরাকে তাদের মেন গেট অব্দি ছেড়ে দিয়ে বাসায় ব্যাক করে। ততক্ষণে তৃষা নিজের মায়ের কাছে চলে যায়। রাফি ভেবেছিল তৃষা হয়তো জেলাস হবে আর তাকে এসে বলবে কেন সে গেল, কিন্তু তার কিচ্ছুটি হলো না। উল্টো তৃষা সেদিন সন্ধ্যায় বাবা মায়ের সাথে বাসায় চলে যায়। তুষার দুপুরে খেয়েই চলে গিয়েছিল। এরপর তৃষা একবারের জন্য ফোন দেয়নি রাফিকে। রাফি দিয়েছিল, কিন্তু তৃষা প্রথমে রিসিভ না করলেও পরে করেছিল। রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে তৃষা বলেছিল, মামুর বান্ধবীকে গিয়ে ফোন দেন, আমাকে দিবেন না ফোন। এই বলেই ছিল শেষ কথা। সময়ের অভাবে যেতেও পারিনি তৃষাদের বাসায় রাফি। হ্যালো মিস্টার রাফি। রাফি আর তৃষা হাঁটছিল। হঠাৎ কারো কণ্ঠ শুনে পাশে তাকিয়ে দেখে অদরা নামের সেই মেয়ে। রাফি এক ডোক গিলে পাশে তৃষার দিকে তাকায়। তৃষা একবার রাফিকে তো আরেকবার অদরার দিকে তাকায়। রাফি ভদ্রতার খাতিরে বলে, হ্যালো, আপনি এখানে যে? অদরা চোখের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, আমার কাজিন এসেছে এক্সাম দিতে, তাই এসেছি। তা আপনার এক বোনকে দেখছি, আরেক বোন যার এক্সাম সে কই? রাফি পেছনের দিকে হাত দিয়ে ইশারা করে বলে, ওই যে পেছনে দুই ভাই বোন আসছে, আর আমার সাথে যেটা আছে এটা আমার বোন না, এটা আপনার ফ্রেন্ডের ছেলের বউ। অদরা ব্রু কুচকে তাকালো রাফির দিকে। রাফি পাশে থাকা মেয়েটা তার কোন ফ্রেন্ডের ছেলের বউ? আমার ফ্রেন্ডের ছেলের বউ মানে? রাফি মুচকি এসে মাথা চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, ও আপনি বুঝবেন না, আসি, ভালো থাকবেন। কথাটা বলে রাফি তৃষাকে নিয়ে চলে আসে। তৃষা সন্দেহান দৃষ্টি নিয়ে বলে, আপনি তাকে বুঝিয়ে বললেন না কেন? কি বুঝিয়ে বলবো? ওই যে ফ্রেন্ডের ছেলের বউ, কিভাবে সেটা? তার মাথায় গোবর না থেকে বুদ্ধি থাকলে বুঝে নেবে, আমার তাকে বুঝাতে হবে না। তৃষা আর কথা বাড়ালো না। অতিরিক্ত রাগ অভিমান দেখানো মানে সম্পর্কে পাটল ধরানো, যা তৃষা চায় না। হালকা করে দেখাবে সব। এক্সাম কেমন হলো? হল থেকে বাহিরে আসতেই প্রশ্নটি ছুড়ে দেয় তুষার। চিত্রা গাছের উপর বসে বলে, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। পানি খাবে? চিত্রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তুষার স্টল থেকে পানির বোতল এনে চিত্রার হাতে দেয়। চিত্রা ডক ডক করে পানিটুকু খায়। আশেপাশে তাকিয়ে বলে, তৃষা আর ভাইয়া কোথায়? রাফি তৃষাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে। কেন? মা ফোন করে বললো তৃষাকে যেন পাঠিয়ে দেওয়া হয়, তো রাফিকে বললাম পৌঁছে দিতে। ও, চলেন তাহলে, আমাকে বাসায় পৌঁছে দিন। খুব কি টায়ার্ড লাগছে? হ্যাঁ, প্রচুর। এখানে একটা বিছানা থাকলে ট্রাস্ট মি, এখানেই আমি শুয়ে পড়তাম। আচ্ছা চলো তাহলে বাসায় পৌঁছে দিই। চিত্রা বসা থেকে উঠে দাঁড়ায়। তুষার চিত্রার হাত ধরে গাড়ির দিকে যায়। গাড়িতে চিত্রাকে বসিয়ে নিজেও বসে পড়ে। তুষার গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, চিত্রা, একটা কথা বলতে চাই। চিত্রা সিটে মাথায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, বলুন। আর কত ওয়েট করাবে? শীতের মধ্যে বিয়েটা করতে চাচ্ছে। চিত্রা চোখ মিলে তাকায়, সোজা হয়ে বসে বলে, মানে হচ্ছে এই যে আমি চাইছি এই শীতেই তোমাকে আমার বউ করে নিতে। এই শীতেই কেন?
সিঙ্গেল ছেলেদের শীতে বউ ছাড়া থাকতে কতটা কষ্ট হয় তুমি কি জানো? চিত্রা আর চোখে তাকালো তুষারের পানে। তুষার মুখটাকে বাচ্চাদের মতো করে ইনোসেন্ট পেজ বানিয়ে রেখেছে। আপনি আপনি দিনকে দিন লাগামহীন হয়ে যাচ্ছেন। কোথায় কি বলতে হয় জানেন না? আমি লাগামহীন কোনো কথা বলেছি? শীতের মধ্যে বউ ছাড়া থাকতে কষ্ট হয় মানে কি? মানেটা তো তুমিও বুঝো, তবুও আমার মুখে শুনতে চাইছো? চুপচাপ গাড়ি চালান। গাড়ি তো চালাচ্ছি। এবার গ্রাম থেকে ফিরে ট্রাস্ট মি, মামুর কাছে আমি তোমাকে চেয়ে বসবো। আমি জানি মামু আমাকে ফেরাবে না। সব জানতে আপনি? না, তবে কনফিডেন্স আছে নিজেকে নিয়ে। ওভার কনফিডেন্স কিন্তু ভালো নাই। তুষার কিছু বলল না, মুচকি এসে গাড়ি চালাতে লাগলো। মিনিট কয়েকের মধ্যে বাড়ির সামনে এসে গাড়ি থামাই তুষার। চিত্রা গাড়ি থেকে নামার আগে বলে, যাবেন না ভেতরে? তুষার চিত্রের দিকে তাকিয়ে বলে, যাবেন না ভেতরে? তুষার চিত্রের দিকে তাকিয়ে বলে, না। মেয়েরা দ্বিতীয়বার যখন কাউকে ভালোবাসার চেষ্টা করে তখন উপর পাশে থাকা মানুষটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর ভালোবাসে, যেন প্রথমবারের মতো ভুল আবার না করে বসে। তা আমাকে যাচাই বাছাই করে কি দেখলে? চিত্রা গাড়ি থেকে নামতে নামতে বলে, জীবনসঙ্গী হিসেবে মন্দ নয় ভেবে বলছো তো? চিত্রা না ভেবে কিছু বলে না। তার মানে আপনি আপত্তি নেই আর? হয়তো কেন? ডাউট আছে এখনো? না। তাহলে কিছু না, সাবধানে বাসায় যাবেন। আল্লাহ হাফিজ, কাল দেখা হচ্ছে। চিত্রা বাড়ির ভেতর যায়। তুষার চিত্রা যাওয়ার ফানে তাকিয়ে কিছু একটা ভেবে গাড়ি ঘুরিয়ে চলে যায়। তুষার ভাইয়া যাবে না গ্রামে? তাকে তো দেখছি না। চিত্রার করা প্রশ্নে তিশা তপ্ত শ্বাস ফেলে সোফায় মাথায় দিয়ে বলে, সে আসলে তো তাকে দেখবে। ভাইয়া যাবে না আজ, কাল বা পরশু যাবে। অফিসে কিসের যেন প্রবলেম হয়েছে। ও আচ্ছা, চল গাড়িতে গিয়ে বসে। চিত্রা তিশা সোফা থেকে উঠতেই রিয়া সেই বেয়ে নিচে নামে। তৃষা চিত্রার সামনে দাঁড়িয়ে বলে, ননদিরা, রিমিকে একটু ধরো তো। চিত্রা রিমিকে কোলে নেয়। রিয়ার দিকে তাকিয়ে বলে, এখনও রেডি হসনি যে? বাচ্চা রেডি করালাম, বাচ্চার বাবাকে রেডি করালাম, নিজে রেডি হবার জন্য সময় হলো না। রিমিকে একটু রাখ, আমি চটফট রেডি হয়ে আসছি। চিত্রা তৃষা রিমিকে নিয়ে বাহিরে চলে আসে। আকাশে আর সূর্য মামার দেখা নেই। চারিদিকে বইছে ঠান্ডা শীতল বাতাস। তৃষার শরীরে শীতের বস্ত্র নেই। এই শীতল ঠান্ডা বাতাস তৃষার শরীরে বিচ্ছে, সেই সাথে বারংবার কেঁপে কেঁপে উঠছে। চিত্রা তৃষার দিকে তাকিয়ে বলে, শীতের পোশাক কেন পরিসনি? যা পুকুর থেকে জ্যাকেট বা চাদর নিয়ে আয়। তৃষা বাড়ির সামনে থাকা গাড়িগুলোর দিকে তাকায়, যে গাড়িগুলো দিয়ে তারা গ্রামে যাবে। গাড়ির সামনেই তৃষার বাবা, মামারা আর রাফি দাঁড়িয়ে আছে। তৃষা রাফির দিকে নজর দিল। ছেলেটা শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। পুরো শরীর শীতের পোশাক নামে জ্যাকেট, মাফলার, হাত মোজা দিয়ে নিজেকে পুরো প্যাকেট করে দিয়েছে। তৃষা বুঝে উঠতে পারে না এই ছেলের এত শীত লাগে কিভাবে, যেখানে তৃষা নিজেই শুধু একটা কুর্তি পরে আছে। তামিম তুষার আসলো না কেন? রাসেল আহমেদের কথায় তামিম খান বলে উঠল, আসলে ভাইজান অফিসে একটু সমস্যা হয়েছে, তুষার সেখানেই আছে। সমস্যাটা সলভ করে তারপর আসবে। রাসেল আহমেদ রাফির দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে, আমাদের রাফিটাও যদি একটু তুষারের মতো হতো তাহলে আমার আর এই ব্যবসা নিয়ে চিন্তা পোহাতে হতো না। তামিম খান মুচকি হাসলেন। রায়ানকে উদ্দেশ্য করে বলে, সমস্যা কি ভাইজান? রায়ান তো আছে। ফ্যামিলির সবাই যদি পারিবারিক ব্যবসার হাল ধরে তাহলে বাহিরের সরকার যে এত কর্মস্থান করেছে সেগুলো কাদের জন্য? রাফি তার ফুফার আশকারা পেয়ে বলে ওঠে, সেটা কে বোঝাবে এদের ফুপা? আপনিই বলেন। এসব টিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই। এসব বুঝিও না, আমার দ্বারা হবেও না। এর থেকে আমি যেমন আছি তেমনভাবেই থাকতে চাই। তামিম খান রাফির কাঁধে হাত দিয়ে বলেন, শোনো, ছেলের কথা ছেলে কি বলে? বিয়ের তো বয়স হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে, তখন বউকে খাওয়াবে কি? বেকার ছেলের কাছে মেয়ে তো কেউ দিতে চাইবে না। রাফি উদাস হয়ে বলে, কেন ফুপা? আমাদের তো আর্থিক অবস্থা সচ্ছল, তাহলে অসুবিধা কোথায় মেয়ে দিতে? এসব টাকা পয়সা ভারী ঘাড়ি, এসব তো তোমার ভাবা চাচা ভাইয়ের করা। তারা শ্রম ব্যয় করে এসব গড়েছে। তোমার চেষ্টাই হয়নি, তোমার ইনকাম সোর্স নেই। তার মানে এখন কোনো বাবাই তার মেয়েকে তোমার হাতে তুলে দিবে না, 80% দিবে না। যদি আমার মতো তাদের মেন্টালিটি থাকে তবে
তার মানে আপনার মেয়েকে পেতে হলে জব করা লাগবে তার? অবশ্যই। আরে চিত্রা, তোর মা চাচি আর ফুপি কোথায়? সাহেল আহমেদ মেয়েকে দেখতে পেয়ে দূর থেকে কথাটা জিজ্ঞেস করে। চিত্রা সদর দরজা দিয়ে তাকিয়ে দেখে তার মা চাচি ফুপি আর রিয়া চলে এসেছে। ওই যে আব্বু, তারা চলে আসছে। চয়নিকা বেগম বাড়ির সদর দরজায় তালা মেরে চাবিটা বাড়ির দারোয়ানকে দেয়। রিক্তা বেগমের হাতে থাকা ব্যাগটা মাটিতে রেখে রাফিকে হাঁক ছেড়ে ডাক দিয়ে বলে, রাফি রে, ব্যাগটা নিয়ে যা তো বাপ। রাফি মায়ের ডাক শুনে মায়ের কাছে এসে ব্যাগটা গাড়িতে তোলে। মোট 3টে, 2টো গাড়ি। প্রথম গাড়িটায় চয়নিকা বেগম, তানিয়া বেগম, রিক্তা বেগম, রাসেল আহমেদ, সাহিল আহমেদ, তামিম খান উঠে বসে, আর ড্রাইভিং সিটে বসে রায়ান। সেকেন্ড গাড়িতে তিশা, চিত্রা, রিয়া, রিমি আর রাফি বসে। ড্রাইভিং সিটে বসেছে রাফি। প্রথম গাড়ির থেকে এই গাড়িটা আকারে ছোট। রাফির পাশে বসেছে তৃষা, পেছনে চিত্রা আর রিয়া বসেছে। তৃষা রাফির পানে তাকায়, আবার পর থেকে লোকটার মুখ এখনো দেখা যায় ওঠেনি। বিরক্তি নিয়ে তৃষা পিস করে বলে, ভাইয়া মাফলারটা তো খুলুন। রাফি গাড়ি স্টার্ট দিতে দিতে ব্রু কুচকে বলে, আশ্চর্য, আমি মাফলার কেন খুলতে যাব? দেখছো না কি শীত আর ঠান্ডা বাতাস, আমার নাক মুখ ঠান্ডা বরফের মতো জমে যাবে। তৃষা নিজের দিকে তাকিয়ে বলে, আমার দিকে তাকিয়ে দেখেন তো একটু। না, তোমার দিকে এখন তাকানো যাবে না, গাড়ি চালাচ্ছি, পরে না হয় তাকিয়ে দেখবে। তৃষা বিরক্ত হলো, কথা শেষ করতে না দিয়ে কথা বলে, উফ, আমি কি ওটা বলছি যে এই যে দেখুন, আমার শরীরে শীতের পোশাক নেই, বাতাস তো আমার নাক মুখ ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছে না। তুমি আর ব্রো হচ্ছ এলিয়েন, ভুল করে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় পড়েছ। এই তোমরা কি নিয়ে কথা বলছো দুজনে? পেছন থেকে রিয়া ওদের মধ্যে কথোপকথন দেখে কথাটা জিজ্ঞেস করে। কি বলছে পেছন অব্দি আসছে না কথাগুলো। রাফির লুকিং গ্লাসে রিয়াকে একবার দেখে বলে, তেমন কিছু না ভাবি, আসলে অনেক দিন পর গ্রামে যাচ্ছি তো আমরা, তাই 2 ভাই বোন একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। তৃষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাফির পানে, দাঁতের দাঁত চেপে বলে, আমরা ভাই বোন? অবশ্যই আমরা ভাই বোন, তুমি নিজেই আমাকে ভাইয়া ভাইয়া বলে ডেকে বেড়াও। আশ্চর্য, ভাইয়া ডাকি বলেই কি ভাইয়া লাগে না নাকি? তাহলে কি লাগি? জানেন না কি লাগেন? না জানি না, জানিয়ে দাও তাহলে, জেনে যাব। আপনি আমার? রাফি মুচকি এসে বলে, আমি তোমার? উফ, বলতে দেন। হ্যাঁ বলো, আপনি আমার। এই তৃষা, তোর ফোনটা দে তো। মুহূর্তে তৃষার মুখটা চুপসে গেল, মনে হলে নিজের ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলতে। রাগটাকে সম্বরণ করে ফোনটা চিত্রার হাতে দেয়। রাফির খুব হাসি পেল, মুখটাকে জানালার দিকে ঘুরিয়ে হাসলো, তবে এই হাসিতে তৃপ্তি পেল না, কারণ হো হো করে হাসতে পারল না সে। চিত্রা তৃষার ফোনটা নিয়ে হটস্পট অন করে তার ফোনে ডাটা নিয়ে, এইরকম নিদারুণ জার্নিতে ফোনে ডাটা না থাকলে কি চলে? চিত্রা নিজের ফোন টিপতেই রিমি রিয়ার কোল থেকে তার কোলে চলে আসলো। চিত্রার ফোনের দিকে তাকিয়ে বলে, আমি দেখব। চিত্রা মুচকি এসে রিমির গালে চুমু খেয়ে বলে, আমার মাম্মানটা কি কার্টুন দেখবে? রিমি ওপর নিচ মাথা নাড়ালো। চিত্রা ইউটিউব ভিডিওকে মোটু পাতলু বের করে দেয়। রিমি ফোনটা নিয়ে নিজের মতো করে কার্টুন দেখতে থাকে। রিয়া জানালা দিয়ে চারপাশের দৃশ্য দেখছে। এই প্রথমবার সে গ্রামে যাচ্ছে। বিয়ের পরপরই চিত্রা রাফি বিদেশ চলে যাওয়ায় আর স্বামীর ব্যস্ততার জন্য আসা হয়নি। এমনি দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছিল। রিয়া শুনেছে রায়নদের গ্রামে নাকি অনেক রিলেটিভ, যাকে বলে যৌথ পরিবার। ব্যবসার সূত্রে শুধু তারা এই কয়েকজনই ঢাকায় থাকে, তাছাড়া আর সবাই থাকে গ্রামে। গ্রামে বিঘা বিঘা জমিয়ে চাষাবাদ করে, কারো গরু মুরগির ফার্ম আছে, এই করে চলে তারা। চিত্রা রিয়াকে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বলে, এখনই এভাবে তাকিয়ে আছিস? গ্রামের ভেতরে যখন যাবি তখন কিভাবে তাকাবি সেটাই ভাবছি। রিয়া স্মিথ হেসে বলে, আমি কখনো গ্রামে যাইনি, আমার নানা দাদা বাড়ি সব আমাদের বাড়ির আশেপাশে। এই যে আজ যাচ্ছিস, দেখবি আর শহরে যেতে ইচ্ছে করবে না। দাদুর বাড়ি মানেই অজানা এক ভালো লাগে। এই বেটা প্লে বয় ভিডিও কল দিচ্ছি
ধরছিস না কেন? রাফি পানি খাচ্ছিল, হঠাৎ মেসেজে টং বেজে উঠতেই ফোন বের করে দেখে সিয়ামের মেসেজ। সিয়াম সম্পর্কে রাফির বাবার দুঃসম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে। মেসেজটা দেখে রাফি কল দেয় সিয়ামকে। রাগী কণ্ঠে বলে ওঠে, এই তুই আমাকে কোন সাহসে প্লে বয় বলিস? হ্যাঁ, তুই নিজেই একটা প্লে বয় হয়ে আমাকে প্লে বয় বলিস? ওপাশ থেকে সিএম হো হো করে হেসে ওঠে। ভিডিও কলটা ধর, আশপাশটা দেখা। আচ্ছা, তোর সেই ফুপির মেয়ে, তোর বোনটা কি আসছে? রাফির কপালে দুভাঁজ করলো। আমার ফুপি আছে, বাট তার কোনো মেয়ে আমার বোন নেই। এই মিথ্যা বলবি না একদম। আশ্চর্য, মিথ্যা কেন বলবো? সত্যি আমার ফুপির মেয়ে আমার বোন নাই। তিশাটা কে তাহলে? ওটা ভাবি লাগে আহাম্মক। বুঝলি কি করে ওটা তোর ভাবি লাগে? রাফি এক পলক তিশার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে, গাদা, তোর ভাবি লাগে, আমার না। সরি ব্রো, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার ভাবি হওয়ার কোনো চান্সই নেই। বেটা, আমি তোর কি লাগি? নজরও ভালো কর, ভাবি হিসেবে ট্রিট করবি। সিএম সন্দেহ দৃষ্টি নিয়ে বলে, সর, আমি ভাবি হিসেবে ট্রিট করতে পারবো না। তাহলে আমি বাড়ি থাকাকালীন আমার বাড়ির আশপাশেও যেন তোরে না দেখি। এই বললেই হলো নাকি? আমি আসবো, তিশাকে ইমপ্রেস করার চেষ্টাও করব, যদি একটু পটে যায়। রাফির মুখটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। মাটির তেলে ফুতে রেখে দিব তোরে, রাগাস না আমায়। আচ্ছা, রাগালাম না। আর কতক্ষণ লাগবে তোদের আসতে? ঘন্টাখানেক। একটু রেস্তোরাঁয় নামছি, সকলে খেতে। ও আচ্ছা, খা তাহলে পেট ভরে। আর তিশাকে বলিস তার অপেক্ষায় তৃষ্ণার্ত হয়ে বসে আছে এই সিয়াম। কথাটা বলে ফোন কেটে দেয় সিয়াম। রাফি মুড নষ্ট হয়ে গেল। এখানে ফোন দিয়ে তিশা করছে, বাড়িতে গেলে না জানি কি করবে। চিত্রা পরোটার ডিম খাচ্ছে, মুহূর্তে ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্যানে তাকিয়ে দেখে তুষারের নম্বর জল করছে। আশেপাশে তাকালো, মা চাচি বাবারা খাচ্ছে। অন্য সময় হলে সবার সামনে ফোন ধরে বসতো, কিন্তু এখন কেমন যেন আনইজি লাগে। পরোটার মধ্যে ডিমটা ভরে সেটা রোলের মতো করে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে থমথমে গলায় ভেসে আসে, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? তিশা পরোটাটা মুখে দিতে দিতে বলে, আমি তো খাচ্ছিলাম। হ্যাঁ, দূরে থেকেও আমার মাথাটাকে চিবিয়ে খাচ্ছ? চিত্র ব্রু কুচকেল। আশ্চর্য, আমি কখন আপনার মাথা চিবিয়ে খেলাম? আমি তো পরোটা চিবিয়ে খাচ্ছি। কত দূর তোমরা? এই তো, ঘন্টাখানেক লাগবে যেতে। আপনি আসলেন না যে? তুষার হাই তুলতে বলে, কেন, মিস করছো নাকি? না, মিস করছি না, তবে সবাই আসলো, আপনি আসলেন না, তাই আর কি। অফিসে সমস্যা হয়েছে, তাই আসা হয়নি, তবে চলে আসবো, অপেক্ষায় থাকবো। তুষার নিঃশব্দে হাসল। প্রাপ্যটা আস্তে ধীরে প্রাপ্তিতে পরিণত হচ্ছে। জলদি আসার চেষ্টা করব। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। তুষার অপেক্ষারায় না ম্যাডাম, সাবধানে যাবে, রাখি। তুষার ফোন কেটে দেয়। চিত্র ফোনটা বুকে জড়িয়ে ধরে। জীবনে যেটা পাওনি সেটা নিয়ে আফসোস না করে জীবনে যা পেতে চলছো সেটা সাদর গ্রহণ করেন, দেখবি জীবন তাতেই সুন্দর। চিত্রা ফার্স্টে যাকে ভালোবেসেছিল সেটা ছিল একতরফা ভালোবাসাগুলো নিখুঁত হয়। সেখানে অপর পক্ষে থাকা মানুষটার প্রতি রাগ অভিমান ক্ষোভ থাকে না, কারণ অপর পক্ষের মানুষটা জানতেই পারে না কেউ তাকে ভালোবেসেছে আড়ালে। আর দুপক্ষের ভালোবাসা থাকে অগাধ মায়া, অভিমান, এক্সপেকটেশন, অ্যাটেনশন। চিত্রা নামক রমণীর দুরকম ভালোবাসার স্বাদ গ্রহণ করলো। প্রথমটা ছিল অপ্রাপ্তি, আর দ্বিতীয়টাই আছে শেষ প্রাপ্তি। দোতলা বিশিষ্ট একটি বাড়ি, যার আশেপাশে রয়েছে একতলা বিশিষ্ট 4টি বাড়ি। বাড়ির সামনে বড় একটি উঠানের এক পাশ ঘেঁষে সারি সুপারি গাছ। উঠানের দক্ষিণ দিক থেকে বেশ আসছে গরুর ডাক। বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে চিত্রা, রিয়া, তৃষা। দৃষ্টি সবার দোতলা বিশিষ্ট বাড়িটির দিকে। বাড়ির গায়ে জল করে লেখা আছে আহমেদ বিলা এসেছে ঘন্টা 2 হলো। বাড়ির বড় সদস্যরা তাদের রুমে রয়েছে। রাফি রায়ান টায়ার্ড হয়ে শুয়ে আছে রুমে। লাঠি ঠক করতে এগিয়ে আসলেন সজল আহমেদ। এই আহমেদ বিলার কর্তা। চিত্রে এগিয়ে গেল সজল আহমেদের দিকে। সজল আহমেদের এক হাত ধরে হাঁটতে বলে, দাদা ভাই, বাড়িটা এমন চুপচাপ কেন? সজল আহমেদ নিজের বাড়ির পানে চাইলেন। কয়েক মাস আগেও বাড়িটা মানুষজন দিয়ে ভরপুর ছিল, আর এখন মানববিহীন, জনশূন্য প্রায়। বরাকান্ত মন নিয়ে সজল আহমেদ বলে ওঠে, ইকবাল ইয়াসিনরা চলে গেছে মাস কয়েক আগে। ইকবাল ইয়াসিন সম্পর্কে সজল আহমেদের ছোট ভাই সাজিদ আহমেদ ছেলে আর ছেলের মেয়ে।
চিত্রা নির্বিশেষে চোখ চেয়ে রয়ের দাদার দিকে। চলে গেছে কেন? ইকবালের মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মেয়েটা পড়ালেখার জন্য পাড়ি জমিয়েছে রাজশাহী শহরে। ওখানে চাচা একা কি আপুকে সামলাতে পারবে? সে তো কাজে চলে যাবে, আপুতে একা থাকবে। সেটা ইকবালই ভালো জানে। মা আবার আমি এটা না জানি কিভাবে আছে সেখানে। কথা হয় না তোমার সাথে? হয়েছিল 2 মাস আগে। তিশা সজল আহমেদের সামনে এসে দাঁড়ায়, কোমরে হাত গুজে বলে, এই বুড়ো, আমাকে কি চিনো তুমি? সজল আহমেদ চশমাটা ভালো করে দেখে নিয়ে বলে, আমার ছোট গিন্নি না এটা? চিনেছ তাহলে? আসার পর থেকে এই গিন্নিটাকে একটু সময়ও দাওনি। ছেলে মেয়ে নিয়ে পড়েছিলেন। চলো তাহলে আজ 3 গিন্নি নিয়ে ঘুরবো। রিয়া সজল আহমেদের দিকে তাকিয়ে বলে, দাদু আপনারা যান, রিমি ঘুমিয়েছে, উঠে আমায় না ফেলে কাঁদবে। আমি না হয় পরে যাব একদিন। সজল আহমেদ সায় জানালো। তিশা চিত্রাকে নিয়ে বের হলো গ্রামের রাস্তায়। সজল আহমেদ দুপাশে দুজন। তিশা ফোন নিয়ে আশেপাশে প্রকৃতির ছবি তুলছে। চিত্রা মুগ্ধ হয়ে আশপাশটা দেখছে। পুরো মাঠটাকে এক হলুদের রাজ্য মনে হচ্ছে। সরিষা ফুলের সৌন্দর্য অতুলনীয়। সজল আহমেদ তাদের সবজির খেতে এসে সবজি দেখাচ্ছে নাতনিদের। হরেক রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, মরিচ, লাউ। দাদাভাই একটা লাউ নি? তিশা চিত্রার কথা শুনে সজল আহমেদ বললেন, শুধু লাউ কেন, যেটা নিচ্ছে ইচ্ছে করে নাও। তৃষা বাঁধাকপির দিকে তাকিয়ে বলে, তাহলে আমি বাঁধাকপি নেই। সজল আহমেদ মুচকি হেসে বলে, নাও। তৃষা বাঁধাকপির সাথে সাথে ফুলকপি আর কয়েকটা টমেটো ছেড়ে নিল। আর চিত্রা 2টো লাউ নিয়ে বাড়ি ফিরল। বাড়ির ড্রয়িং রুমে বসে আছে রিয়া, রিমি আর সানজিদা বেগম। চিত্রা তিশা বাহির থেকে হাত পা ধুয়ে রিয়ার পাশে সোফায় গিয়ে বসে পড়ে। সজল আহমেদের স্ত্রী সানজিদা বেগম পেঁয়াজের প্লেটটি টেবিলে রেখে চিত্রা তিশার উদ্দেশ্য বলে, দিদিভাইরা নাও, খাও এগুলো। চিত্রা পেঁয়াজ নিয়ে মুখে নিতে নিতে বলে, দাদি তোমাদের এখন ভয় করে না 2জন মানুষ একা এত বড় বাড়িতে থাকতে? ভয় কেন করবে না? এই যে এত বড় বাড়ি, কেউ নেই দাদাভাই ছাড়া, ভয় হওয়ার কথা তো না। ভয় করে না। তোমার দাদা লগে আমার বিয়ে হওয়ার পর থেকেই তো এই বাড়ি আমি থাকি, কত বছর হইয়া গেছে। ভয় করে না? আমি তো একা জীবনেও থাকতে পারতাম না ভয়ে। হ্যাঁ ঋত্রিষা, আমাকে তুষারে আইলো না যে? ভাই আসবে কাল পরশু। আচ্ছা মা কোথায় দাদি? তোর মা হেগর ঘরে। তিশা বসা থেকে উঠে চলে গেল উপরে। চিত্রা রিমিকে কোলে নিয়ে বাহিরে তাকিয়ে দেখলো মাগরিবের আজান ভেসে আসছে। রিয়ে উঠে বসার ঘরে সব জানালাগুলো বন্ধ করে দিল। আহমেদের বিলার কাজের মেয়ে নীলুফা রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজাচ্ছে। চিত্রা রিমিকে নিয়ে বসা থেকে উঠে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার মা আর চাচি রাঁধছে। সয়নিকা বেগম মেয়েকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, কিছু লাগবে? চিত্রা মাথা নেড়ে না জানালো। রিক্তা বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলে, চিত্রা যা তো, এই কফিটা রাফিকে দিয়ে আয়। চিত্রা কফির মগটা নিয়ে সিঁড়ির কাছে আসতে দেখে তিশা আসছে। চিত্রা কফির মগটা তিশার হাতে ধরিয়ে দিয়ে বলে, তিশা কফিটা রাফি ভাইয়াকে দিয়ে আয়। আমার কোলে দেখছিস তো রিমি আছে। তিশা কফির মগটা নিয়ে রাফির ঘরের দিকে আসে। রাফি বিছানায় আধশোয়া হয়ে ফোনে কিছু একটা দেখছে। তিশা দরজায় টোকা দেয়। রাফি দরজার দিকে তাকিয়ে দেখে তিশা কফির মগ হাতে দাঁড়িয়ে আছে। ভেতরে আসো। রাফির অনুমতি পেয়ে ভেতরে আসে। কফির মগটা রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। রাফি কফির মগটা হাতে নিয়ে বলে, কফিটা কি তুমি বানিয়েছ? না, এখন থেকে যখন আমার কফির প্রয়োজন হবে তুমি বানিয়ে দিবে। আচ্ছা, তুমি কফি বানাতে পারো? তিশা বিছানার এক প্রান্তে বসতে বসতে বলে, হ্যাঁ কফি বানাতে পারি। আর কি পারো? নুডল, চপ, ভাত, ডিম ভাজা, এসবই। রাফি কফির মগে চুমুক দিয়ে বলে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে নিবে বাকি সব। তিশা মাথার উপর থাকা ছাদটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ শাশুড়ি মায়ের থেকে শিখবো বাকি সব। রাফি আর চোখে তাকালো তিশার পানে। সব কি প্ল্যান করে রেখেছ? কিসের প্ল্যান? এই যে বিয়ের পর আমার মায়ের থেকে রান্না শিখবে। তিশা ঠোঁট চেপে হাসলো। রাফির দিকে ঘুরে বলল, আপনার মা কি আমার শাশুড়ি? কেন, শাশুড়ি হলে কি সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না, কিন্তু তার ছেলে কি সুযোগ দিবে আমায়? সে দেখো, তোমাকে ফেরানোর সাধ্য দিতার নেই। তাহলে চাইব বলছেন? চাপ। তিশা চুপ রইল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, না, তিশা চাইবে না।
রাফি ব্রু কুচকে বলে, কেন? জানি না, বাট তিশা নিজে থেকে কিছুই চাইবে না। তাহলে কি স্বয়ং রাফি তাকে নিজ থেকে চাইবে? বিষয়টা মন্দ নয়। ওকে, এবার আসতে পারো। কফির মগটা নিয়ে যাও, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে যাও। মুহূর্তে তিশার মুখটা চুপসে গেল। কোথায় ভাবলো রাফি হয়তো সত্যি চাইবে। তা না করে কফির মগ হাতে ধরিয়ে দিল। তিশা এক প্রকার রাফির হাত থেকে কফির মগটা ঝাড়া দিয়ে নিয়ে রুম থেকে হুনু করে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। তিশার কর্মকাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলে রাফি। বোকা মেয়ে, ধৈর্য জানে না। রাতের আকাশে থাকা গোল ছাদটার দিকে তাকিয়েছে চিত্রা। কিছুক্ষণ আগেই রাতের ডিনার সেরে রুমে এসেছে। বড্ড অস্থির লাগছে হৃদয়ে। শান্তি মতো ঘুমাতে পারছে না। বাড়িটাই আসে আগের মতো শান্তি পাচ্ছে না। তিশা রুমে এসে চিত্রাকে ব্যালকনিতে দেখে বলে, কি রে, ঘুমাবি না? চিত্রা আকাশের পানে তাকিয়ে বলে, ঘুম আসছে না। কেন? কেনর উত্তর জানলে তো ঘুমকেও ধরে নিয়ে আসতাম। মন খারাপ? না রে, আয় বিছানায়। আমি ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াই। চিত্রা ব্যালকনি থেকে রুমে আসলো। তিশার পাশে শুয়ে বলল, ঘুম পাড়ানি গান গাইতে হবে না, আপাতত আমার মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। তিশা চিত্রার মাথা টিপে দেয়। মাথা টিপার মিনিট কয়েকের মাঝে তিশা ঘুমে তলিয়ে যায়। চিত্রা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে। ঘুম কিছুতেই আসছে না। মনটা কেন যে এত অশান্ত। চিত্রা উঠে বসে, মাথা চুলগুলো খামচে ধরা। হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে ওঠে। চিত্রা ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে তুষার ফোন দিয়েছে। সময় নিল না চিত্রা ফোন রিসিভ করতে। উপাস থেকে তুষারের কণ্ঠ ভেসে আসলো। চিত্রার নাম ধরে রেখেছে। চিত্রা কোনো শব্দ করলো না, চুপ রইল। চিত্রার কোনো সারা শব্দ না পেয়ে তুষার ফের বলে উঠলো, চিত্রা শুনতে পাচ্ছ? চিত্রা তবুও কথা বলল না। কি হলো, কথা বলবে না? চিত্রা এবার জবাব দিল, আমি শুনতে পারছি তো আপনার কথা, কিন্তু আমি তো পারছিলাম না তোমার কথা শুনতে। তা চুপ ছিল কেন? এমনি, কথা বলতে ইচ্ছে করছিল না। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না? না, শুধু আপনার ভয়েস শুনতে ইচ্ছে করছিল। একটু ছাদে আসবে? এত রাতে ছাদে এসে কি করব? আর তাছাড়া এখন রাতে ভূত প্রেত ঘোরাঘুরি করে, সেসব কিচ্ছু নেই। ছাদে আসো। না, যাব না। ভয় পাচ্ছ? হ্যাঁ, কিছুটা। ভয় পেও না, আমি ছাদে আছি। চিত্রা কান থেকে ফোনটা নেন। উনি ছাদে মানে? উনি তো ডাকায়। চিত্রা নম্বরটা ভালো করে দেখে, এটা তুষারের নম্বর। মাথায় আবার হঠাৎ করে উদয় হলো, আচ্ছা, ভূত প্রেত কি নম্বর প্লাস ভয়েস নকল করে কাউকে ফোন দেয়? হ্যাঁ, দিতেই পারে। চিত্রার নীরবতা দেখে তুষার আবার বলল, ঠিক কী হলো? আসবে না? আপনি কি সত্যিই ছাদে? হ্যাঁ। আপনি না ঢাকায় ছিলেন অফিসের কাজে? আরে বাবা, ছাদে আসো তো। আসবো? আসো। চিত্রা ফোন কেটে দেয়। ওড়নাটা গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। পুরো বাড়ি অন্ধকার। তিশার ফোনের টর্চ জ্বালায়। সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে গলা উঁচু করে বলে, কোথায় আপনি? এই তো এখানে। চিত্রা তুষারের গলার আওয়াজ পেয়ে দিক অনুসরণ করে দেখে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তুষার। চিত্রা এগিয়ে গিয়ে তুষারের পাশে দাঁড়ালো। তুষার ঘাড় গুড়িয়ে তাকালি চিত্রার পানে। চোখাচোখি হলো দুজনে। চিত্রা দৃষ্টি সরিয়ে নিল। ভয় করছে এখনো? চিত্রা মাথা নাড়িয়ে না জানালো, আপনি এসেছেন কখন? কিছুক্ষণ আগে। আপনি যে আসবেন বললেন না তো? কেউ একজন বলেছিল অপেক্ষায় থাকবে আমার। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়, সেজন্য কাজ শেষ হওয়া মাত্রই চলে আসলাম। হ্যাঁ, হঠাৎ ছাদে আসতে বললেন যে? তোমাকে না দেখে ঠিক ঘুম আসছিল না, তাই ভাবলাম ডেকে দেখে তারপর নিশ্চিন্তে ঘুম দেব। দেখা শেষ? দেখলামই কোথায় যে শেষ হবার কথা বলছো? চিত্রা ফোনের লাইটটা নিজের চেহারার সামনে ধরে বলে, এই যে দেখুন, ভালো করে দেখুন, দেখে তারপর ঘুমাতে যান। তুষার মুচকি হাসলো। এই একটা অন্যায় করে ফেললে কি রাগ করবে? কি অন্যায়? অনুমতি নিব না, তবে বলে দিলাম তোমার ওই কপালে আমি আমার উষ্ঠদয় দিয়ে ছুঁয়ে দিতে চাই। চিত্রার কপালে দু বাজ পড়লে। তুষার এক হাত দিয়ে চিত্রার কোমর চেপে চিত্রাকে নিজের কাছে এনে শরীরের সাথে মিশিয়ে নেয়। চিত্রা কেঁপে ওঠে, হৃৎপিণ্ডটা কেমন জোরে জোরে লাফাচ্ছে। তুষারের নিঃশ্বাস চিত্রার মুখে আছড়ে পড়ছে। চিত্রা চোখ বন্ধ করে ফেলল। তুষার বাঁ হাত দিয়ে চিত্রার মুখের উপর ভেসে আসা চুলগুলো সযত্নে কানের পেছনে গুঁজে দেয়।
হালকা করে নিজের উষ্ঠদয় চিত্রা কপালে ছুঁয়ে দেয়। রাফি কেবলই ছাদে এসেছিল হাওয়া খেতে, কিন্তু ছাদে এসে এমন দৃশ্য দেখবে কল্পনাও করতে পারিনি। তুষার বুয়া শীতেপাক ছাদে এসে এমন রোমাঞ্চ করবে, তাহা যেন রাফির চিন্তাধারার বাহিরে ছিল। আগেই আজ করতে পেরেছিল রাফি এদের মধ্যে কিছু একটা আছে। আজ প্রমাণ হলো। রাফি দূর কেসে ওঠে। রাফির গলার আওয়াজ পেয়ে চিত্রা চোখ মেলে তাকে তড়িৎ গতিতে তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। একবার তুষার তো আরেকবার রাফির দিকে তাকিয়ে ছাদ থেকে নিচে নেমে যায় চিত্রা। রাফি চিত্রা যাওয়ার ফানে তাকিয়ে তুষারের দিকে এগিয়ে এসে বলে, ব্রো, এটা ছাদ, এখানে এসব কি কেউ করে? তুষার ব্রু কুচকে রাফির দিকে তাকিয়ে বলে, কি করছি? কি করনি সেটা বলো। আমার বোনের সাথে ছাদে এসে রোমান্স করছো? তুষার বিরক্ত হলো রাফির কথায়। ছাদ থেকে নামতে নামতে বলে, জাস্ট শাট আপ। রোমাঞ্চেরও করতে দিসনি, তার আগে কাবাব মে হাড্ডি হতে চলে এসেছিস রাজকেল। সকালবেলা বাড়ির উঠোন থেকে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ বেশি আসছে। চিত্রা গায়ের চাদর জড়িয়ে বাড়ির উঠানে আসে। উঠানে আসতেই দেখতে পায় তার রহমত চাচা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। রহমত হচ্ছে চিত্রার বাবার চাচাতো ভাই। চিত্রা মাছগুলোর দিকে এগিয়ে আসলো। বড় বড় সিলভার কাপ আর কই মাছ। রাসেল আহমেদ, তামিম খান আর সাহেল আহমেদ গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছে। কিচেনে রান্না করছে রিক্তা বেগম, চয়নিকা বেগম আর তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছে তানিয়া বেগম। সোফায় বসে আছে সঞ্জিদা আর তৃষা ফোন স্কুল করছে। সঞ্জিদা বেগম পানের বাটা থেকে পান বের করে মুখে নেয়। রায়ান মেয়েকে কোলে নিয়ে এসে নিচে নেমে সঞ্জিদা বেগমের পাশে বসেন। দিদা, বাবা আর চাচা কোথায় গেছে জানো? সঞ্জিদা বেগম ফান চিবাতে বলল, তোর বাপ চাচায় নরেশগো বাড়ি গেছে। হের মাইয়া আর মাইয়া জামাই আইছে। সকালে বাড়ি আইছিল নরেশ, হ্যাঁ নিয়ে গেছে। ওহ, দাদা কই? ওই যে বাইরে রহমত মাছ লইয়া আইছে, বাড়ির পাশের পুকুরের মাছ। তোগর লাগিয়ে নিয়ে আইছে। রায়ান বসা থেকে উঠে বাহিরে চলে যায়। এর মধ্যে হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে সিয়াম সোজা এসে সঞ্জিদা বেগমের পাশে বসেন। কেমন আছো বুড়ি? সঞ্জিদা বেগম সিয়ামের দিকে তাকিয়ে বলে, ভালোই আছি। তুই কেমন আছোস? মেলা দিন পর আইলে আমাগো বাড়ি। আব্বার দোকানে বসতে হয়, রোজ আসার সময় পাই না। রাফি কই? তারা কি এখন উঠবো নি? হেরা বেলা 10টা না বাজলে উঠে না। সিএম তৃষার দিকে তাকালো। মেয়েটা একদিনে ফোন টিপছে। কেমন আছো তৃষা? তৃষা ফোনের দিক থেকে দৃষ্টি সরায়। সিএমের দিয়ে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তৃষা ফের মোবাইলে ডুবে যায়। সিএম সঞ্জিদা বেগমের দিকে তাকিয়ে বলে, দাদি তৃষাকে আমাদের বাড়ি নিয়ে যায়, মা নিয়ে যাইতে বলছে। যা লইয়া যা, না করছে কেরা? সিএম তৃষার দিকে তাকালো। তৃষা, চলো আমাদের বাড়ি যাই। তৃষা ব্রু কুচকে তাকালো। না, আপনাদের বাসা অনেক দূর, হেঁটে যেতে যেতে পা ব্যথা হয়ে যায়। সিএম মুচকি হেসে বলে, সমস্যা নেই, আজ হাঁটিয়ে নিব না, সাইকেলে নিছি সাথে, সাইকেলে সরিয়ে নিয়ে যাও। তাহলে যাওয়াই যায়। ওকে, তাহলে চলো। তৃষা আর সিএম বাড়ি থেকে বের হয়ে উঠানে আসতেই চিত্রা তাদের দেখে বলে, কোথায় যাচ্ছিস তৃষা? তৃষা দাঁড়িয়ে যায়। সিএম ভাইয়াদের বাসায়। চল যাই। না, যাব না। যাচ্ছিস, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। সিএম তৃষাকে নিয়ে সাইকেলের কাছে যায়। সিএম সাইকেলে উঠে তৃষাকে উঠতে বলে। তৃষা সিএমের কাঁধের শার্ট ধরে সাইকেলে বসে। রাফি কেবলই হাই তুলতে তুলতে জানালা ধারে এসে পর্দাটা সরাচ্ছিল। বাহিরে থেকে তাকাতেই এমন কিছু দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সিএম এসেছে এই বাড়ি, আবার সাইকেলে সরিয়েছে তৃষাকে, আর তৃষা সিএমকে স্পর্শ করেছে। দপাদপ পা ফেলে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। বাহিরে হন্ততন্ত হয়ে বের হয়ে দেখে ততক্ষণে সিএম আর তৃষাকে নিয়ে চলে গেছে। রায়ানের একটা ফোন কল আসায় রায়ান রিমিকে চিত্রার কোলে দিয়ে সাইডে চলে যায়। চিত্রা রিমিকে কোলে নিয়ে ভেতরে যেতে নিলে পেছন থেকে রাফি ডেকে ওঠে। চিত্রা মুখ বুঝে ফেলে, মনে মনে ধরে নিল হয়তো খেপাবে। আস্তে ধীরে পেছন দিকে ঘুরে তাকাতে রাফি চিত্রার সামনে দাঁড়িয়ে বলে, তৃষা কোথায় গেছে? চিত্রা স্বস্তি পেল। ওই যে সিএম ভাইয়া আসছিল, তার সাথে তাদের বাসায় গেছে। রাফি গম্ভীর কণ্ঠে বলল, যাওয়ার পারমিশন কে দিছে? সেটা তো জানি না।
রাফি চোখ মুখে কাঠিন্য এনে বাড়ির ভেতর চলে যায়। রিক্তা বেগম দূর থেকে রাফি আর চিত্রাকে দেখছিল। চিত্রা রাফির হঠাৎ রেগে যাওয়া দেখে কপালে দুভাঁজ পড়ে রিমিকে কোলে নিয়ে চলে যায় ভেতরে। খাবার টেবিলে এক এক করে খাবার সাজাচ্ছে বাড়ির বউ মেয়ে। রিয়ার শরীরটা ভালো না, হঠাৎ করে রাত থেকে জ্বর এসেছে। রিমিকে চিত্রাই সামলাচ্ছে। তুষার সোফার এক প্রান্তে বসে দাদির সাথে কথা বলছে আর চোখে চিত্রাকে দেখে চলছে। চিত্রা বলেও তিশারের দিকে ফিরে তাকাচ্ছে না। রাফি গম্ভীর মুখ করে বসে আছে সোফায় আর বারবার দরজার পানে তাকাচ্ছে, কখন আসবে তিশা আর সে তাকে ইচ্ছে মতো কথা শোনাবে। সৈনিকা বেগম ডিমের খাবারটা এনে চিত্রার হাতে দেয়। চিত্রা খাবারটা নিয়ে উঠানে চলে আসে। রিক্তা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি, চিত্রা তো একা খাওয়াতে পারবে না রিমিকে, তার সামনে কেউ টিকটকের মতো না নাচলে তুই একটু যা বাপ, রায়ান তো নেই। রাফি পানির মামপটটা নিয়ে চলে যায়। রিক্তা বেগম দরজার কাছে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলে আর চিত্রা কীভাবে নাতনিকে খাওয়াচ্ছে। সৈনিকা বেগম শ্বশুর আর শাশুড়ির খাবারটা ঘরে দিয়ে আসে। রাসেল আহমেদ, সাহেল আহমেদ, তামিম খান একসঙ্গে বাসায় ঢুকেন। রাসেল, সাহেল আর তামিম খানকে দেখে তানিয়া বেগম বলে ওঠে খাবার টেবিলে বসতে খাবার খাওয়ার জন্য। তামিম খান বলে উঠে যে তারা খেয়ে এসেছে, আপাতত খাওয়ার ইচ্ছে। তানিয়া বেগম নিচ থেকে রায়ানকে হাঁক ছেড়ে ডাকে। তুষার, রিয়া সবাইকে নিয়ে খেতে বসে। চিত্রা রাফি রিমিকে খাইয়ে রিমিকে সাহেল আহমেদের কাছে দিয়ে তারাও খেতে বসে। চিত্রা মাথা নিচু করে খাচ্ছে, কেউ যে তার দিকে তাকিয়েছে সেদিকে তার খেয়ালই নেই। তুষারের ইচ্ছে করলো চিত্রাকে সামনে বসে চোখগুলোকে সুপার গ্লু দিয়ে চোখের ফাপড়িগুলোকে আটকে দিতে, যেন চিত্রা চোখ বন্ধই করতে না পারে। রাফির গলা দিয়ে ভাত নামছে না, সিএমকে দিয়ে ভরসা নেই। ছেলেটা যদি সত্যি সত্যি তিশাকে প্রপোজ করে বসে, তখন বিষণ্ণ মন নিয়ে খাবারটা খেয়ে নিল রাফি। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসলো। রিক্তা বেগম শ্বশুর আর শাশুড়িকে রুম থেকে ডেকে আনলো। তিনি কিছু জানাতে চান সবাইকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে। রিক্তা বেগম চিত্রার পানে একবার তাকিয়ে সাহেল আহমেদকে উদ্দেশ্য করে বলে, সাহেল ভাই, আমি তোমার কাছে আজ কিছু চাইব, আশা করি না করবে না। সাহেল আহমেদ ব্রু কুচকে ফেললো। কি চাইবেন ভাবি? দেওয়ার সাধ্য থাকলে অবশ্যই না করব না। রিক্তা বেগম নৈশব্দে হাসলো। আসলে সাহেল, আমি চিত্রাকে আমার রাফির বউ করে নিতে চাই। আজ সবাই আছেন, তাই ভাবলাম এখনই বলা উচিত। তুমি কি দিবে তোমার মেয়েকে আমার ঘরে? তিশা কেবলই সদর দরজা দিয়ে ভেতরে আসছিল। রিক্তা বেগমের কথা শুনে পা আগানোর সাহস আর হয়ে উঠল না, দাঁড়িয়ে গেল পাথরের মূর্তির মতো। তুষার আগেই কিছুটা আশ পেয়েছিলেন যখন তিনি বললেন কিছু চাইবেন সাহেল আহমেদের কাছে। রাফি বিরক্তি চাহনি নিয়ে মায়ের ফানে তাকায় আর চিত্রা অবাক দৃষ্টি নিয়ে। চিত্রা এবার তুষারের ফানে তাকায়। তুষারের দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। রিক্তা বেগম ফের বলে উঠলেন, আপত্তি আছে কোনো? তানিয়া বেগম বাইরের ফানে তাকায়। সে নিজেও চিত্রাকে তুষারের জন্য নিতে চেয়েছিল, কিন্তু এখন যে বড় ভাবি চেয়ে বসলো। রাফি মায়ের থেকে দৃষ্টি সরিয়ে দরজার ফানে তাকাতে দেখে তৃষার ঠায় দাঁড়িয়ে আছে। রাফি বাসা থেকে উঠে দাঁড়ালো, রাগান্বিত হয়ে তৃষার দিকে এগিয়ে গিয়ে তৃষার বাহু ধরে বলে, এই কোথায় গেছিলে? তৃষার যেন কাঁদতে ইচ্ছে করছে। এদিক ওদিক তাকিয়ে চোখে আসা পানিটুকু মুছে নেয়। গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না, মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরেছে। সময় নিয়ে আস্তে করে বলে, সিএম ভাইয়ার বাসায়। সিএমের বাসায় কি তোমার? কিছু না। তাহলে গেছো কেন? ইচ্ছে হয়েছি তাই গিয়েছি। কথাটা বলার সময় তৃষা চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাফি ব্রু কুচকে বলে, এই কাঁদছ কেন? কই কাঁদছি? কাঁদিনি। তাহলে চোখ থেকে পানি বের হলো কেন? আনন্দে। কিসের আনন্দ? মনে বাড়িতে বিয়ের সুখবর শোনা যাচ্ছে তাই। মেয়েরে একদম তক্তা বানিয়ে ফেলবো, বেয়াদব মেয়ে। বাড়ির সকলের দৃষ্টি তাদের দিকে। রাফি তৃষার হাত ধরে সবার সামনে এনে বলে, দেখো মা, তোমার এসব উদ্ভট চিন্তাভাবনা মাথা থেকে বের করো। চিত্রাকে কেন চয়েস করছো আমার জন্য? এই মেয়েটা আমাকে ভালোবাসে। তৃষার দিকে ইশারা করে বলে রাফি। সজল আহমেদ আর সঞ্জিদা বেগম চুপচাপ নাতি নাতনিয়া ছেলের বউদের কার্যক্রম দেখছে। রিক্তা বেগম চিত্রার ফানে তাকায়। সে তো চেয়েছিল চিত্রাকে যেহেতু রায়ানের বউ করে নিতে পারেনি, তাহলে রাফির জন্য নেবে, কিন্তু ছেলে দেখি তৃষাকে নিয়ে এসেছে। তানিয়া বেগম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই রাফিকে ভালোবাসিস তৃষা?
তিশা কি বলবে ভেবে পাচ্ছে না। এভাবে যে রাফি বলে দিবে সে কল্পনাও করতে পারেনি। রাফি তিশাকে বলতে না দেখে বলে ওঠে, কি ব্যাপার, কথা বলছো না কেন? ফুপি কি জিজ্ঞেস করছে, উত্তর দাও। ভালোবাসো না আমায়? তিশা জিব্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলে, হ্যাঁ বাসি। তিশার এই একটা কথা রাফির মনে প্রশান্তি নিয়ে আসে। রিক্তা বেগম ভাবতে পারছে না এভাবে তার ফেস লস করবে তার ছেলে। চিত্রা তুষারকে কিছু বলতে না দেখে এবার নিজেই উঠে দাঁড়ালো। রায়ান রিয়া বুঝতে পারছে না কি থেকে কি হচ্ছে। চিত্রা রিক্তা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, সাসি, তোমার কি আমাকে সুখে সুখে দেখতে ইচ্ছে করে না? রিক্তা বেগম চিত্রার কাঁধে হাত দিয়ে বলে, আমি কেন তোর সুখ দেখতে চাইব না? আমি সত্যি বুঝতে পারিনি চিত্রা, রাফি এভাবে তিশাকে এনে দাঁড় করাবে। আমি মন থেকে চেয়েছি আর কারো কথাও দিয়েছিলাম আমার ছেলের বউ করব। চিত্রা নিজের কাঁধ থেকে রিক্তা বেগমের হাত সরিয়ে দিয়ে বলে, তোমার ছেলের বউ কে হতে চেয়েছে? যখন কথা দিয়েছিলে তখন তো কথা রাখতে পারোনি, এখন কেন এসব বলছো? দেখো চাচি, তুমি পার্দার আমার ব্যাপারে আমার অনুমতি ছাড়া আর একটা কথাও বলবে না। আমার সুখ আমি পেয়ে গেছি, আমার সুখটাকে অসুখে পরিণত করার জন্য উঠে পড়ে লেগো না। প্রথমবার নীরবে চুপচাপ থেকে সহ্য করছি, কিন্তু এবার করব না। কথাটা বলে হন হন করে সেনেবে উপরে চলে যায় চিত্রা। সয়নিকা বেগম ভ্রু কুঁচকে বলে, কিসের কথা দিয়েছিলেন ভাবি আমার মেয়েকে আপনি? তুষার এবার বসা থেকে উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ঢুকিয়ে বলে, বড় মামি, আপনার মেয়ে আমাকে কিছু বলার নেই, জাস্ট একটা কথা বলতে চাই, অযথা চিত্রাকে নিয়ে ভাববেন না। চিত্রাকে এই তুষার ভালোবাসে। চিত্রার সুখের জন্য তুষার নিজে একাই এনা, সেখানে রাফিকে টেনে আনতে হবে না। আপনি একবার চিত্রাকে কথা দিয়ে কথা রাখতে পারেননি, সেই কথাটা না রাখার জন্য চিরকাল আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব, কিন্তু দ্বিতীয়বার এমন কিছু করবেন না যাতে চিত্রা সহ কয়েকজন মানুষ হার্ট হয়। আমার বোন স্বীকার করলো সে রাফিকে ভালোবাসে। এই তুই আমার বোনকে ভালোবাসিস? তুষারের কথা শুনে রাফি সহসা বলে ওঠে, ইয়েস ব্রো, আই লাভ হার। বিয়ে করতে চাস তাকে? হ্যাঁ। তোর তো ইনকাম সোর্স নেই, খাওয়াবে কি আমার বোনকে? আমি তো কোনো বেকার ছেলের কাছে বোন দিব না, আমি বাবার ব্যবসায় হাত দিব। আর তাছাড়া তুমি যেমন চিত্রাকে লাভ করো, আমিও তিশাকে লাভ করি। তুমি আমার বোনকে বিয়ে করতে পারলে আমিও তোমার বোনকেই বিয়ে করতে পারবো। দুই ভাইয়ের কথোপকথনের বাড়ির বড়রা চুপচাপ শুনে যাচ্ছে। রাসেল আহমেদ ছেলের পানে তাকিয়ে বলে, এসব হচ্ছে কি? শুরু হলো রাফিয়ার চিত্রের বিয়ে নিয়ে, সেখানে এখন রাফি ত্রিশের সহ চিত্রা তুষারের হচ্ছে। আর রিক্তা, তুমি চিত্রাকে কিসের কথা দিয়েছিলে? তুষার দীর্ঘশ্বাস ফেলল। বড় মামা, আপনার বড় ছেলে রায়ান ভাইকে চিত্রা ভালোবাসত। ইভেন বড় মামি সেটা আঁচ করতে পেরেছিল আর বলেছিল রায়ান ভাইয়ার সাথে চিত্রার বিয়ে দিবে। রিয়া আর রায়ান তুষারের কথা শুনে একে অপরের দিকে তাকায়। রায়ান অবাক হয়ে বলে, চিত্রা আমাকে ভালোবাসত? কই, আমি তো কখনো চিত্রাকে অন্য চোখে দেখিনি, সবসময় বোনের নজরে দেখেছি। তুষার স্মিথ হেসে বলে, তুমি দেখেছো কিন্তু চিত্রা দেখেনি তোমায় ভাইয়ের নজরে। শুনতে খারাপ লাগলেও চিত্রা আজও তোমায় বলতে পারেনি। তোমার পাশে রিয়াকে মেনে নিতে কষ্ট হচ্ছিল বলে ছোট মামার সাথে আমেরিকা চলে গেছিল। রিয়া তুষারের দিকে তাকায়। তুষার রিয়ার তাকানো দেখে বলে, নিজেকে দোষ দিও না রিয়া, তোমারও দোষ নেই। চিত্রা কেবল একতরফা ভালোবেসেছিল রায়ান ভাইয়াকে। চয়নিকা বেগম আর সাহেলা আহমেদ একে অপরের দিকে ছাওয়াছাই করে। তাদের মেয়ে কাউকে ভালোবেসে দিনের পর দিন কষ্ট পেয়েছে, আর বাবা মা হিসেবে তারা জানতেই পারল না। চয়নিকা বেগম সিঁড়ি বেয়ে গড়িয়ে উঠে মেয়ের কাছে চলে গেল। রাসেল আহমেদ স্ত্রীর ফানে তাকিয়ে বলে, রিক্তা, তুমি মেয়েটাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে? তোমার জন্য মেয়েটা কষ্ট পেয়ে নিজ বাড়ি ছেড়ে সুদূর আমেরিকায় চলে গেল। রিক্তা বেগম স্বামীর ফানে তাকিয়ে বলে, আমি কোথায় মিথ্যা আশ্বাস দিয়েছি? রায়ান চিত্রাকে ভালোবাসলে আমি অবশ্যই চিত্রাকে আমার রায়ানের বউ করে নিতাম, কিন্তু রায়ান তো রিয়াকে ভালোবেসেছে, সেখানে আমি কি করতে পারি? রাসেল আহমেদ বিরক্ত হয়ে চলে গেলেন উপরে। চিত্রা ব্যালকনিতে দাঁড়িয়েছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে ঘুরে দেখে তার মা। চয়নিকা বেগম উচিত মাথায় হাত দিলেন। একজনকে একতরফা ভালোবেসে এত কষ্ট পেলে, অথচ মা হয়ে আমি জানতে পারলাম না? আমি কি আমার মেয়ের মা হয়ে উঠতে পারিনি তাহলে? চিত্রা মায়ের কথা শুনে অবাক হয়ে বলল, জেনে গেছো? হ্যাঁ,
আমি আমার মেয়ের কষ্ট বুঝতে পারলাম না। চিত্রা সয়নিকা বেগমের হাত মুঠে নিয়ে সুমে খেয়ে বলে, নিজের দোষ দিও না, আমি জানতে দিইনি, দেখে জানতে পারোনি। তুষার না বললে আজও জানতে পারতাম না। তা তিনি কি বললেন? আজও কি রায়নের জন্য কষ্ট পাস চিত্রা? সত্যি বলবো মা? হ্যাঁ, দেশে আসার পরও কষ্ট পেতাম না বাপ, পেতাম না, বাট খারাপ লাগতো রায়ন ভাই আর ইয়াকে একসঙ্গে দেখলে। তবে এখন আর লাগে না, ওরা সুখী, সেখানে আমার খারাপ লাগাটা বেমানান। ভালোবাসিস কাকে এখন? ভালোবাসি কাকে? আমি এখন আমার বর্তমানকে ভালোবাসি মা, অতীতকেও ভালোবাসি না, এটা অস্বীকার করার ক্ষমতা আমার নেই। প্রথম অনুভূতি যতই ভুলতে চাই না কেন ভুলে যায় না। তুষার নাকি তোকে ভালোবাসে? সূত্রের মুখে হাসি ফুটে উঠল। স্বীকার করেছে সবার সামনে? হ্যাঁ, তোর শাশি তোর সাথে এমন করবে আমি ভাবতে পারিনি। জাস্ট শাশির দোষ দিলে হবে না, সে একজন মা, সে কখনো চাইবে না তার নিজের ছেলের সুখ বিসর্জন দিয়ে আমার সুখকে প্রাধান্য দিতে। তবুও সে আশ্বাস দিয়েছিল তোকে। বাদ দাও মা, সে তো আর ভবিষ্যৎ জেনে রেখেছিল না যে রায়ান ভাই অন্য কাউকে ভালোবেসে ফেলবে। হয়তো শাশির সাথে নিচে একটু বেশি বাজে ব্যবহার করে ফেলেছি। সাহেল এখন কি হবে? তানিয়া বেগমের কথা শুনে সাহেল আহমেদ বোনের ফানে তাকায়। কি হবে? সবই তো শুনলাম আমরা। তুষার চিত্রাকে আর রাফি তৃষাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? তুষার এগিয়ে এসে সাহেলা আমাদের পাশে বসে। সাহেলা আহমেদের দিকে চেয়ে বলে, মামা, আমি চিত্রাকে ভালোবাসি, আর চিত্রাকে আমি আমার ওয়াইফ হিসেবে পেতে চাই। আপনাকে বলছি না, আপনার কাছে প্রস্তাব রাখছি। অনেক আশা নিয়ে আই হোপ আপনি আপনার ভাগ্নেকে ফেরাবেন না। রাফি এবার তুষারের সামনে দাঁড়িয়ে বলে, ব্রো, শুধু নিজেরটা ভাবছো কেন? আমার জন্যও ভাবো। ফুপি, আমিও তোমার মেয়েকে তোমার কাছে চাইছি, প্লিজ তুমি তোমার বাইপোকে ফিরিয়ে দিও না। সজল আহমেদ ছেলে মেয়ের ফানে তাকিয়ে বলে, বুঝতেছি না তোমরা বিষয়টাকে এত জটিল কেন করছো? ওরা তো স্বীকার করলো ওরা ভালোবাসে ওদের, তাহলে তোমাদের তো উচিত ছেলে মেয়েদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, গল্পটার সামনে কিন্তু অনেক টুইস্ট আছে, অনেক সুন্দর হবে সামনে। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।